আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলের আগের শাসন আমল মানুষ কিন্তু না খেয়ে মরতে হয়েছিল, মানুষ মহামারীতে মরতে হয়েছে। যারা সিনিয়র লোকেরা আছে তারা জানেন অনেক মানুষকে কলার পাতা দিয়ে দাফন করা হতো, নম্বরখানার খাবার খেতে হতো বন্ধু, তাই না? আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার পর থেকে আর কোনদিন এই বাংলাদেশের মাটিতে মানুষ কখনোই না খেয়ে মরে না। কি বলছে? ইমিগ্রেশনের জন্য বিদেশ থেকে শ্যালো মেশিনের ব্যবস্থা কে করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইরি ধানের চারা কে এনেছে এই বাংলাদেশে? এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গাছ লাগান, খাল খনন, বৃক্ষরোপণ, বিভিন্ন যারা আমরা সিনিয়র ব্যক্তি রয়েছে তারা ভালো করে জানেন এই বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলায় স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান রয়েছে, সেই কারণে বাংলাদেশের মানুষ আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মনে রেখেছে, তাই না? যেভাবে 17টি বৎসর এই বিএনপিকে ভাঙার জন্য, যেভাবে 17টি বৎসর বিএনপিকে নস্যাৎ করার জন্য, এই দলটি এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করার জন্য যেভাবে প্রক্রিয়া চালিয়েছিল, পেরেছে? পারে নাই। এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন ভাবে রয়েছে, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্য দিয়ে সকল মানুষের কাছে, সকল মানুষের মণিকোঠায় স্থান পেয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারই একজন উত্তরসূরি হিসেবে যেভাবে এই বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে গিয়েছেন, যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, এই মানুষটিকেও তিনি এই হায়ানা সরকাররা তারা 6টি বৎসর বিনা দোষে কারাগারে রেখেছিল। কি মুখ খুলতে পেরেছে? পারে নাই। বাংলাদেশে পালিয়ে যাওয়ার জন্য এই নির্দেশ দিয়েছিল বিভিন্নভাবে এই সরকার, বিভিন্নভাবে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন চালিয়েছিল, কিন্তু কখনোই বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। যারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় তারা বাংলাদেশের মাটিতে আর কখনোই আর প্রতিষ্ঠিত হতে পারে না। যারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় তাদের দল আর বাংলাদেশের মাটিতে আর কখনোই সাধারণ মানুষের কাছে আসতে পারবে না এবং ভোট চাইতে পারবে না। যারা বাংলাদেশের মাটিতে থেকে পালিয়ে যায় তারা বাংলাদেশের মাটি থেকে আর কোনোদিনও ভোট পাবে না, ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই দল হলো সাধারণ মানুষের দল, সেই দল হলো জাতীয়তাবাদী দল। আর জাতীয়তাবাদী দলের কৃষক দলটা অত্যন্ত গুরুত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশটা একটি সোনার বাংলাদেশ গড়েছিল। এখন 31 দফা তারেক রহমান দিয়েছে। এই 31 দফার মধ্যে খাদ্য সম্পূর্ণ হবে, কৃষকের সমন্বয় ঘটবে, ধনী গরিবের সমন্বয় ঘটবে, বাংলাদেশের সকল মানুষের উন্নয়ন হবে, বাংলাদেশের শাসন ব্যবস্থা মানুষের দ্বার গোড়ায় চলে যাবে। এই জন্য 31 দফা কর্মসূচির যে একটা ঘোষণা করেছেন, তার জন্য আজকে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই কৃষক সমাবেশের মধ্য দিয়ে আমাদের আরো কাছে এনেছে। বন্ধুরা আমার, এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিয়াউল ইসলাম লিপন ভাইকে অনেক জ্ঞান গর্ব দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে প্রধান আকর্ষণ আমাদের কৃষক দলের, বগুড়া জেলা কৃষক দলের গর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের আস্থাভাজন, আমাদের দেশ নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন, বগুড়া জেলা কৃষক দলের বিপ্লবী নেতা, বগুড়া জেলা কৃষক দলকে অনেক উঁচুতে নিয়ে গেছেন, অনেক পরিশ্রমী আমাদের বড় ভাই, সাবেক ছাত্র নেতা, বগুড়া জেলা কৃষক দলের কর্ণধার, সারা বগুড়া জেলায় কৃষক দলকে নিয়ে বিপ্লব ঘটাইছেন, সে আমাদের সংগ্রামী নেতা, উনি জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি ভাই, আহ্বায়ক বগুড়া জেলা কৃষক দল, সংগ্রামী আহ্বায়ক বগুড়া জেলা কৃষক দল। আমি এ পর্যায়ে আমাদের সংগ্রামী রনি ভাইকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক তথ্য নির্ভর বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া সোনাতলা উপজেলার তেকানি সুকাইনগর ইউনিয়ন কৃষক দল আয়োজিত আজকের এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করছেন সোনাতলা উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব এমদাদুল হক বাদশা। সঞ্চালনায় সোনাতলা উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মঞ্জুর। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব রবিউল হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনাতলা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জিয়াউল হক লিপন। উপস্থিত আছেন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তেকানি চুকাইনগর ইউনিয়ন কৃষকের ইউনিয়নের কৃষক ভাই ও বোনেরা সবাইকে জানাই বগুড়া জেলা কৃষক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে আপনাদের কথা ভাবেন। তিনি জানতে চান আপনারা কেমন আছেন। জনাব তারেক রহমান চান বাংলাদেশে কৃষিতে স্বনির্ভর একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই তিনি আপনাদের নিয়ে ভাবেন এবং আপনাদের কিভাবে আপনাদের জীবন মানের মান কিভাবে সচ্ছল করা যায় এবং কিভাবে আপনারা কৃষিতে সবুজ বিপ্লব ঘটাতে পারেন এটি নিয়ে চিন্তা করেন। যার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আপনাদের সামনে এসেছি। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবে জনাব তারেক রহমান, তার একটি বার্তা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামল উর্বর এই বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1971 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি। কিন্তু আমাদের জমি কি বেড়েছে? বরং এই জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের দেশে কৃষি জমির পরিমাণ কমেছে। তাই আমাদেরকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, উন্নত মানের বীজ ব্যবহার করে এই স্বল্প জমিতে আমাদের অধিক ফসল ফলাতে হবে। 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাদ্য তুলে দেওয়ার জন্য জিয়াউর রহমান কৃষিতে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যার ফলশ্রুতিতে কৃষিতে সবুজ বিপ্লবের সৃষ্টি হয় এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করে। জিয়াউর রহমান তার শাসনামলে 100 কোটি টাকা ঋণ কৃষকদের মাধ্যমে কোনো জামানত ছাড়াই প্রদান করেছিলেন। জিয়াউর রহমান (1977 সালে জুলাই মাসে বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেছিলেন। জিয়াউর রহমান কৃষির উন্নয়ন ও আধুনিকরণের জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ততা করেছিলেন। তাই আধুনিক ট্রাক্টর, টিলার ও হারভেস্টার স্বল্পমূল্যে আধুনিক যন্ত্রপাতি কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেছিলেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পেয়েছিল।
জিয়াউর রহমান দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য খাদ্য গুদাম তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং ভালো দামে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেছিলেন। তার শাসনামলে ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসলের বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতা নিরাময় মনে করে 1977 সালের অক্টোবর মাসে পল্লী বিদ্যুৎ বোর্ড আইবি প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশে 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে বিদ্যুৎ সুবিধা ভোগ করে আসছে। তিনি 1976 সালে বাংলাদেশের সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি কর্পোরেশন করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায় এবং উপজাত ভিত্তিক পণ্য বিদেশি রপ্তানির সৃষ্টি হয়। জিয়াউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। উত্তরাঞ্চলের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী প্রতিষ্ঠা করেন। বেগম খালেদা জিয়া তার আমলে 5,000 টাকা কৃষি ঋণ এবং 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। ভঙ্গা প্রবণ এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে 50 কোটি টাকার তহবিল এবং চর অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নের জন্য 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেছিলেন। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করেছিলেন। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে আগামীতে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে। জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র তখনই হবে যখন বাংলাদেশের কৃষকের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে। বাংলাদেশের প্রায় 80% লোক কৃষিকাজের সাথে জড়িত। তাই বাংলাদেশকে স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলার আগে যেটি দরকার সেটি হলো বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের পরিবর্তন দরকার। তাই তিনি আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই কৃষকদের উন্নয়নের জন্য কিছু ভূতর্কির ব্যবস্থা করবেন এবং আপনাদেরকে বিনা সুদে অথবা স্বল্প ঋণে আপনাদেরকে কৃষি ঋণ প্রদানের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটলেই কেবল বাংলাদেশ নামক রাষ্ট্রটি কৃষিতে স্বনির্ভর এবং উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান বলেছে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে, যাতে করে আপনারা যখন কোনো শস্য উৎপাদন করতে যান তখন আপনাদের উৎপাদন খরচ হয় পরক্ষণে দেখা যায় অতি বন্যার কারণে অথবা অতি খরার কারণে আপনাদের শস্যগুলি অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই তিনি বলেছেন যাতে এই নষ্ট হয়ে যাওয়া আপনাদের যে অর্থনৈতিকভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হন এই জন্য আপনাদের জন্য শস্য বীমা চালু করবেন ইনশাআল্লাহ, যাতে করে আপনাদের উৎপাদিত খরচটি এই বীমার মাধ্যমে আপনারা বুঝে নিতে পারেন। সেচ ব্যবস্থার সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনরায় প্রবর্তন করা হবে। সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে তারিখ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে।
কৃষকের স্বার্থ ও উন্নয়ন সহ যাবতীয় উন্নয়ন বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা অথবা স্বল্প সুদে কৃষকের মাঝে সঠিকভাবে কৃষি ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন যাবতীয় মৌসুমী ফল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষিত কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। যেমন আপনারা টমেটো করেন, আলু করেন, এগুলো সঠিকভাবে যদি আপনারা সংরক্ষণ না করতে পারেন, দেখা যায় যে আপনাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, অথবা আপনার এই ফসল উঠানোর পরপরই আপনারা এই ফসলগুলো বিক্রি করলে আপনারা অল্প দাম পান, আপনারা আপনাদের সঠিক মূল্য পান না। তাই তিনি কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্মত বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপি 7% বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক শিক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে মহিলা কৃষক ও মহিলা শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, এতক্ষণ আমি যেটি আপনাদের বললাম, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রেরিত একটি বার্তা ছিল বা মেসেজ ছিল। এখন আমাদের এই সেশনটি 2টি সেশনে করা হয়েছে। আমরা আমাদের বক্তব্যটি বললাম, এখন আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা হলেন আজকের এই অনুষ্ঠানের বক্তা, আমরা হলেন শ্রোতা। আপনারা এখন বলবেন এই কৃষি কাজ করতে দে আপনাদের কি কি সুযোগ সুবিধা বাড়ালে আপনারা এই বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে পারবেন। এখন আপনারা আপনাদের বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু বিশেষ একটা খবর জানাই। আপনাদের এই ইউনিয়নের একজন আমাদের নেতা, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভাই, তিনি অসুস্থ রয়েছেন। তারও এখানে আসার কথা ছিল, তিনি আসতে পারেননি। আপনারা তার জন্য একটু দোয়া করবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত কৃষক ভাই বোনেরা, আপনারা কে কে কথা বলতে চান একটু হাত তুলে বলেন। আপনাদের কাছে মাইক চলে যাবে। এখন আপনারা আপনাদের বক্তব্যটি বলবেন, আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এটি আপনারা তুলে ধরবেন। চলে যান। হ্যালো, হ্যাঁ একজন কথা বলেন। জনাব তারেক রহমান আপনাদের কথা শুনতে চান। আপনারা বলেন কৃষিতে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, আমি একজন কৃষক, নাম মোহাম্মদ গোলাম রব্বানী। আমাদের শহীদ তারেক রহমান আমাদেরকে যে বার্তাটা দিছে, আমরা অত্যন্ত খুশি। আমরা কৃষক,
আমরা যখন ফসল করি, এই ফসল করার পরে আমরা ন্যায্য মূল্য পাই না এবং আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই। এবং আমাদের যদি তারেক সাহেব আমাদের এই কৃষি ফসল ন্যায্য মূল্য সঠিক সময়ে ক্রয় করে তাহলে আমরা এই কৃষকেরা অনেক উপকৃত হব। আর আমাদের প্রকৃত খরা, ঝড় এবং বন্যার কারণে মাছ, ফসল এবং গবাদি পশু নষ্ট হয়ে যায়। ওই সময়ে আমাদের পাশে যদি তারেক সাহেব বীমা চালু করে, আমাদের কৃষি কাজের সময় যদি হেল্প করে, আমাদের ক্ষতিগ্রস্তের সময় যদি হেল্প করে, তাহলে আমরা অনেক উন্নত হব এবং তারেক সাহেবের কথা মতে আমরা কৃষিকাজ স্বনির্ভর হব। আমরা তারেক সাহেবের হাতকে অনেক শক্তিশালী করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। আরেকজন বলেন, কে বলবে? তার কাছে মাইক নিয়ে যান। আসসালামু আলাইকুম। আমি একজন কৃষক। আমাদের মেইন সমস্যা বন্যা মৌসুমে আমাদের এলাকা বন্যায় প্লাবিত হয় এবং আমাদের চরাঞ্চল এই ইউনিয়নের অর্ধেক অংশে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের মেইন কাজ হচ্ছে এই নদীটা একটা গোয়েং বাদ দিলে বা নদীর সংস্কারের কাজ করলে আমাদের ইউনিয়ন উপকৃত হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। নেক্সট আরেকজন বলেন। ওই পাশে মাইক নিয়ে যান, যে পাশে কথা বলবে সেই পাশে মাইক নিয়ে যান। মহিলা বলতেন অল্প করে দেন, ওই মহিলা ওকে ওনাকে বলতে দেন। এখানে বলতে আগে আমি একজন সদস্য, মনে করেন যে আমি মূর্খ। আমি তারেক ভাইয়ের কাছে বলতে চাই, আমরা কৃষক, এই মাটি সার, পটাশ এর জন্য মনে করে গরিব মানুষ যে কিছু জমিন আছে তাকে মনে করেন যে কিনতে পারি না, অনেক দাম নেয়। আবার সয়াবিন তেলের দাম 220 টাকা কেজি, অনেক মানুষ খেতে পারে না, গরিব মানুষ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আরেকজনের কাছে যান, আরেকজনকে দেন, আরেকজনকে দেন। আমি যেটা বলছি সেটা করেন। ওই কোনার দেন, কোনার কি ওই কোনার নিয়ে আসসালামু আলাইকুম। আমাদের যে কর্মসূচি চলছে, কর্মসূচি কৃষির উপর। এই কৃষির সাথে আমাদের দেশে একটা সম্পদ মৎস্য সম্পদ, কিন্তু মৎস্য সম্পদের কথা এখানে উল্লেখ নাই। উল্লেখ না থাকলেও কথাটা আমি বলবো, আমাদের দেশ থেকে মৎস্য প্রায় বিলুপ্ত হতে চলছে। আমার মনে হয় আর কয়েক বছর পর এই মাছ পাওয়াই যাবে। আর এমনকি আজ থেকে 20 বছর আগে যেগুলো মাছ পাওয়া যেত, সেগুলো মাছ আধুনিক যুগে শিশুদেরকে বললে ওই মাছগুলো চিনবেই না। এমন এমন মাছ একেবারে বিলুপ্ত হয়ে গেছে। আমি অনুরোধ করবো এই মাছ চাষের উপরে একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। মাছের প্রতি আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ।